আমার একমাত্র ছেলে আদিবের জন্মদিনের দিন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে বাড়ি ফিরেন। জন্মদিনের আনন্দমুখর পরিবেশটা যেন মুহূর্তেই থমকে গেল। আমার স্বামী পরনে বিয়ের কর্তা, আর তার পাশেই দাঁড়িয়ে থাকা মেয়েটার পরনে লাল টুকটুকে বেনারসি। বয়স মেয়েটার আমার তুলনায় কমই হবে বুঝলাম। আমি নিজের স্বামী আকাশের দিকে তাকালাম। সে আমার দিকে হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে, যেন কিছুই ঘটেনি। আমি এগিয়ে গেলাম তার দিকে, অবুঝের মতো তাকে অপর থেকে নিচ অবধি দেখে বললাম, এগুলো কেমন মজা আকাশ? আকাশ একবার তার নববধূর দিকে তাকিয়ে আমার দিকে তাকালো। মুচকি এসে মেয়েটার হাত ধরে সবার সামনে বলল, এটা কোনো মজা নয় দীপা, আমি ময়নাকে বিয়ে করেছি। থমকে গেল আমার শ্বাস। আমি দীপা, বয়স 25 বছর। 6 বছরের সংসারের আজকে এত বড় ধাক্কা এসে লাগবে আমি কল্পনাও করিনি কখনো। আমার আর আকাশের বিয়েটা পারিবারিকভাবে হলেও একে অপরকে ভীষণ ভালোবাসতাম। কিন্তু আজ কি এমন হলো? সে মজা করছে না তো? তো তুমি মজা করছো আমার সাথে? আমার কথাতে সে হাসলো। এটা কি মজা করার বিষয়? ময়না সত্যি আমার বিয়ে করা বউ? এবার আমার পুরো পৃথিবী থমকে গেল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে ভীষণ রকম। আমি তার দিকে এগিয়ে গেলাম। বাড়ি ভর্তি মেহমানের নজর আমার দিকে। কয়েক পা এগোতেই মাথা ঘুরে গেল আমার। এরপর আর কিছু মনে নেই আমার। যখন চোখ খুললাম তখন আমার পাশে দেখলাম আমার শাশুড়ি বসে আছে আদিবকে কোলে নিয়ে। আরেক পাশে বসে আছে আকাশ। তার কিছুটা দূরে বসে আছে ময়না নামের সেই মেয়েটি। আমি মেয়েটিকে দেখে ডগরে কেঁদে উঠলাম। তখন আমার শাশুড়ি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কাইন্দো না দীপা, এই অমানুষটা এমন কাজ করব কল্পনার বাহিরে। শাশুড়ির কথায় যেন আমার আরও কান্নার ব্যাগ বাড়ল। তিনি মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। এদিকে নিজের মায়ের কথা শুনে আকাশ বিরক্তির স্বরে বলে, এখানে খারাপ কি করেছি আম্মা? আমার ময়নারে ভালো লাগছে তাই তাকে বিয়ে করেছি। আমি কোনো কথা খুঁজে পেলাম না। আকাশকে দেখে অবাক হচ্ছি বারবার। আজকের এই লোকটাকে এত অচেনা কেন লাগছে? আমি আর থাকবো না এক মুহূর্তেও এই জঘন্য লোকের সাথে। চোখ বন্ধ করে কান্না করা অবস্থাতেই বললাম, আমি থাকবো না আর এই বাড়িতে, আমি চলে যাব। কথাটা শেষ করে নিজের ছেলেকে শাশুড়ি কোল থেকে নিয়ে বিছানা ছেড়ে উঠতেই যাব, তখনই শাশুড়ি আমার হাত চেপে ধরে আমার দিকে মায়াভরা দৃষ্টিতে নিক্ষেপ করে বলে, যাইও না বৌমা, আমার দাদু ভাইরে নিয়ে যাইও না। তুমি যাইবা কেন? এই বাড়ি ছেড়ে গেলে যাইব এই অমানুষটা আর তার নয়া বউ। শাশুড়ি কথাটা বলে শেষ করতে তেতে উঠল আকাশ। মায়ের দিকে তাকিয়ে ক্ষিপ্ত স্বরে বলে, আজব এত রিয়েক্ট কেন করছো তোমরা? বিয়ে করেছি, চুরি তো করিনি। কথাটা বলে সে গিয়ে শক্ত করে ধরল ময়নার হাত। এরপর আমার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, দীপা, যদি তুমি ময়নাকে মেনে নিতে না পারো তাহলে চলে যাও, কিন্তু আমি ময়নার সাথেই সংসার করব। আকাশের কথায় এবার আরও অবাক হলাম। যেই লোকটা আমার অল্প কষ্টে পাগল প্রায় অবস্থা হতো, সেই লোকটা আজকে আমার ক্ষত বিক্ষত মনটা দেখেও বলছে এগুলো শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার। হঠাৎ করে কাছের মানুষের পরিবর্তন যেন মেনে নিতে পারছি না আমি। আমার স্বামী তার নতুন বইয়ের হাত ধরে আমার রুমে ত্যাগ করলো। আমার রুম ছাড়তেই সেখানে দৌড়ে আসলো আমার ননদতমা। দৌড়ে এসে মাকে বলে, আম্মা, ভাবির বাপের বাড়ি থেকে লোক আসছে। তমার কথা শুনে শাশুড়ি মা কপালে হাত দিলেন। আমার দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে, যাই হয়ে যাক, তুমি এ বাড়ি ছেড়ে যাবে না। তোমার সংসার এটা, তুমি সব কিছু গুছিয়ে নিয়েছো, এখন অন্য কাউকে ভোগ করতে দিবে। কথা বললাম না, চুপ করে শুনলাম শাশুড়ি মায়ের কথা। কিন্তু মন যে আমার এখানে থাকতে চাইছে। যেখানে সংসারের মানুষটাই আমার নেই, সেখানে সংসার দিয়ে কি করব আমি? আদিবকে কোলে নিয়ে বসে রইলাম। ছেলেটা কাঁদছে।
4 বছরের বাচ্চাটাও বুঝতে পারছে খারাপ কিছু হয়েছে, তাই মা কাঁদছে। ছেলেটার মুখের দিকে তাকিয়ে চুমু খেলাম। ছেলেটার জন্মদিনের দিনই এমন ঘৃণিত কাজটা করতে হলো। কিছুক্ষণের মধ্যেই আমার মা, বাবা আর ছোট ভাই দিদার রুমে আসে। দিদার আমার হাত টেনে ধরে বলে, আপা তুই চল, এ বাড়িতে তোর থাকতে হবে না। আমি অশ্রুসিক্ত নয়নে দিদার দিকে তাকালাম। এরপর ভাঙা গলায় প্রশ্ন করলাম, কোথায় যাব আমি দিদার? কেন আমাদের বাড়িতে? আমরা কি মরে গেছি নাকি? তোর মা বাবা এখনো বেঁচে আছে রে দীপা। পাশ থেকে বাবা গম্ভীর গলায় জবাব দিল। আমি জবাব দিলাম, ডগরে কেঁদে উঠলাম। সেদিন মা বাবা অনেক জোরাজোরি করলেও শাশুড়ি যেতে দেয়নি আমায়। তার এক কথা, নিজের পুত্রবধূকে তিনি কোথাও যেতে দিবেন না। ওই বউকে তিনি মানেন না। শাশুড়ির এমন পাগলামি দেখে মা বাবা আমাকে রেখে যেতে রাজি হলেন, কিন্তু দিদার শুনল না। তাকেও জোর করে নিয়ে গেল সেদিন। আজ ঘটনার 2 দিন। এই 2 দিন আমি ঘর থেকে তেমন একটা বের হইনি। রান্নার সময় হলে শুধু রান্নাঘরে সব কিছু করে চলে আসি। তমা এসে মাঝে মাঝে আমার সাথে সময় কাটিয়ে যায়, এইটুকুই। শাশুড়িও তেমন একটা আসেন না। রান্নাঘরে থাকাকালীন কথা হয় একটু আধটু, এছাড়া না। নতুন বউকে এই 2 দিনে তিনি বেশ পছন্দ করেছেন, কিন্তু কেন করেছেন তা জানা নেই। একটু পরপর শুনি নয়া বউ বলে ডাকতে। তার সেদিনের কথার সাথে আজকের কাজগুলোর কোনো মিল পেলাম না। আমিও আর মাথা ঘামাই না এগুলোতে। যেখানে নিজের স্বামীর পর হয়ে গেছে সেখানে শাশুড়ির পরিবর্তন স্বাভাবিক। এগুলো নিজ রুমে বসে ভাবছিলাম। তখন ঘড়িতে তাকিয়ে দেখি বিকেল 4টা বেজে গেছে। তড়িঘড়ি উঠে বললাম, তমাকে ডাকলাম গলা ছেড়ে, তমা এদিকে আসো তো দেখি যাও। ডাকার সঙ্গে সঙ্গে তমা এসে হাজির। দরজার পর্দা সরিয়ে উকি দিয়ে বলে, ডাকছো কিছু? কি লাগবে তোমার? আদিবকে কোলে নাও তো একটু, আমি রান্নার কাজ শেষ করে আসি। নিজের চুলে খোপা করতে করতে বলি আমি। তমা মাথা নেড়ে এগিয়ে এসে আদিবকে নিয়ে চলে গেল। ফুফির সাথে মজা করেই খেলতে লাগলো। এই 2 দিন ছেলেটা বাবা বাবা করে চিৎকার করলেও আকাশ আসেনি। ছেলেটাকে কোলেও নেয়নি। যাক, এগুলো ভেবে লাভ নেই। আমার রুমটা একদম কর্নারে থাকায় 3 রুমের সামনে দিয়ে তারপর যেতে হয় রান্নাঘরে। একটা মায়ের রুম, একটা তো আমার, আরেকটা মেহমানদের জন্য ছিল। সেটাতে এখন আকাশ আর তার নতুন বউ থাকে। সেই রুমের সামনে এসেই থেমে গেল আমার পা। ভেতর থেকে শোনা গেল হাসির শব্দ। আকাশ আর ময়না কথা বলছে আর হাসছে। বুকটা ভারী হয়ে আসলো। সেখানে না দাঁড়িয়েই চলে আসলাম রান্নাঘরে। এটো থালা বাসনগুলো প্রথমেই ধুয়ে নিলাম। এরপর রান্নার জন্য তরকারি কাটছিলাম। তখনই পিছন থেকে কারো পায়ের শব্দ পেলাম। আমি ভাবলাম শাশুড়ি নয়তো তমা, কারণ তার 2জন ছাড়া রান্নাঘরে আসে না কেউ। আপা কি করব বলুন, আমি করে দেই। কণ্ঠটা কানে আসতেই থেমে গেল আমার হাত। ময়না এসেছে রান্নাঘরে। এখন কি এখানেও অধিকার বসাতে এসেছে? আমি তার দিকে না তাকিয়েই জবাব দিলাম, দরকার নেই, আমি করতে পারবো। রাজবাড়ি গলা শুনে মেয়েটা কিছু না বলে চলে গেল। আমি আবারও নিজের মতো কাজ করতে শুরু করলাম। রান্না যখন প্রায় শেষের দিকে হঠাৎ রান্নাঘরের দরজায় আকাশ দাঁড়ালো। সেদিনের পরেই আজকে প্রথম তার মুখোমুখি হলাম, কিন্তু আমি তাকে কিছু না বলেই নিজের কাজ করতে শুরু করলাম। আকাশ কিছুক্ষণ আমাকে পর্যবেক্ষণ করে তীক্ষ্ণ কণ্ঠে বলে, তুমি ময়রাকে রান্নাঘর থেকে বের করে দিলে কেন? সে তো এসেছিল তোমাকে সাহায্য করতে। আমি অবাক হলাম না। আকাশের কোনো কথাতেই আমার অবাক লাগে না এখন। আমি নিজের কাজে মত্ত থেকেই জবাব দিলাম, আমি কাউকে বের করে দেইনি। সাহায্যের দরকার ছিল না, তাই না করেছি। আমার এই কথাতেই তেতে উঠে আকাশ। এরপর সে যা করলো তা আমাকে অবাক করলো, ভীষণ অবাক করলো। আমি অবিশ্বাস্য নজরে তাকালাম তার দিকে।
নিজের চোখ দুটোকে বিশ্বাস করাতে চাইলাম, সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাই কি আমার স্বামী, আকাশ নাকি অন্য কেউ। গালে সজোরে থাপ্পড় পড়তেই আমি অবাক নয়নে তাকালাম আকাশের দিকে। 6 বছরের সংসারে এই প্রথম গায়ে হাত তুলল, তাও আবার 2 দিনের মেয়েটার জন্য। চোখ পানিতে ভরে গেল, আমি কথা বলার মতো কিছু পেলাম না। আকাশ চিল্লাচ্ছে, তোমার সাহস কী করে হলো ময়নাকে রান্নাঘরে ঢুকতে না করার? আমি জবাব দিলাম না। তার চেঁচামেচিতে শাশুড়ি আর ননদ দুজনে এসে হাজির হয়, সাথে আসে আমার ছোট্ট ছেলেটা। শাশুড়ি মা ছেলের গালে থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, দিনকে দিন অমানুষ হয়ে যাচ্ছিস, বইয়ের গায়ে হাত তোলা শিখে গেছিস। শাশুড়ির মুখের ওপর কোনো জবাব দিল না আকাশ। আমার এবার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। এবার সিদ্ধান্ত একদম কঠোরভাবে নিলাম। যেখানে সম্মান নেই এক বিন্দু, সেখানে থাকা সম্ভব না। কোনো কথা ছাড়াই রুমে চলে আসলাম। আলমারি থেকে নিজের ব্যাগটা নামিয়ে নিজের প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে নিলাম, আর আদিবের কয়েকটা জামা কাপড়। আমাকে ব্যাগ এভাবে গুছাতে দেখে শাশুড়ি আর ননদ বোঝাতে লাগলো, নিজের অধিকার এমনে ছাইরা দিবা কেন, আরেক বেডিরে ভোগ করতে দিবা কেন? শাশুড়ির কথায় একটু হাসলাম, তবে জবাব দিলাম না। নিজের ফোনটা নিয়ে ভাইকে কল দিলাম চৌরাস্তার মোড়ে আসতে। ভাবি যেও না তুমি, তমা বুঝাচ্ছে আমায়। আমি শুধু তার দিকে তাকিয়ে আলতো হাসলাম। আমার এখানে শান্তি নেই তমা, আমি মরে যাব এখানে থাকলে। দম বন্ধ হয়ে আসে আমার। তোমার যখন ইচ্ছে হয় চলে যেও দেখা করতে। তমা আমার কথার উত্তরে শুধু মাথা নাড়ালো। আমি নিজের ব্যাগটা নিয়ে শাশুড়িকে সালাম দিয়ে বললাম, আসি আম্মা, আমার জন্য দোয়া করিয়েন। শাশুড়ি আমার মাথায় আলতো হাত রেখে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। বুঝতে পারলাম চলে যাওয়ার সিদ্ধান্ত ওবার পছন্দ হয়নি। এতদিন তো তাদের পছন্দকে গুরুত্ব দিয়ে চলেছি, কিন্তু তার বিনিময়ে শেষে কী পেলাম? একটা ধোঁকা। আমি চলে আসতে লাগলাম, এক পাশে কোলে আবিদ, অন্য হাতে তার ব্যাগ। আম্মা, আমরা কি নানুবালি বাড়ি যাচ্ছি? হ্যাঁ, ছোট করে জবাব দিলাম। ছেলের প্রশ্নের উঠোনে আসতেই দেখতে পেলাম আকাশ বসে আছে, সাথে ময়নাও। ময়না আমার দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসছে। আমি তাদের থেকে চোখ সরিয়ে নিলাম। যখন তাদের অতিক্রম করে আসলাম তখনই আকাশ উঠে দাঁড়ায়। দাঁড়াও দীপা, আমাকে ডাকলো আকাশ। আমি দাঁড়ালাম, তার দিকে ঘুরে তাকালাম। সে নিজের হাতের দিকে দৃষ্টি রেখে বলে, আজকে যদি চলে যাও এ বাড়ি ছেড়ে, তাহলে আর কোনোদিন ফিরতে পারবে না এ বাড়ি। সারা জীবনের জন্য এ বাড়ির দরজা বন্ধ হয়ে যাবে। আকাশের কথাটা শুনে হাসলাম আমি। তার চোখের দিকে তাকিয়ে বললাম, সব দরজা তো বন্ধ করে দিয়েছো, বাড়ির দরজা বন্ধ হয়ে গেলে তেমন কোনো ক্ষতি হবে না। আসি। কথাটা বলেই নিজের ব্যাগটা আবারও হাতে নিয়ে বেরিয়ে এলাম সে বাড়ি থেকে। রাস্তায় আসতেই বুকটা ব্যথা করলো চিনচিন করে। জীবনটা এমন কেন হলো? আমি রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। চারদিকে অন্ধকার নামতে শুরু করেছে। আমি আস্তে আস্তে এগোচ্ছি, ভয় হচ্ছে একটু একটু, তবুও পা থামাচ্ছি না। কিছুটা সামনেই চৌরাস্তা মোড়, সেখানে দিদার দাঁড়িয়ে আছে, তাই সাহস করে এগোচ্ছি। চৌরাস্তার মোড়ে পৌঁছাতেই দেখলাম একটা দোকানের সামনে দিদার দাঁড়িয়ে আছে। আমি তার কাছে যেতেই সে মুচকি এসে আবিদকে কোলে নিয়ে নিল, সাথে আমার ব্যাগটাও নিয়ে নিল নিজের হাতে। আয় আপা, কথাটা বলে সে সামনের দিকে এগোচ্ছে, আর আমি তার পিছন যেতে শুরু করলাম। কেন যেন এখন কান্না থামাতে পারছি না। চোখ গড়িয়ে পানি পড়তে শুরু করলো। মাঝে মাঝে ফুপিয়ে উঠছি। দিদারের কানে আমার কান্নার শব্দ যেতেই সে থেমে গেল। আমার দিকে ফিরে বলল, আপা, কী জন্য কাঁদছো তুমি? ওই জানোয়ারের জন্য, যে কিনা তোমাকে ধোঁকা দিয়ে আরেকটা বিয়ে করে এনেছে। দিদারের কথায় এবার কান্না করে দিলাম। দিদার এবার
কিছু বলল না। ব্যাগটা নিচে রেখে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। কিছুটা স্বাভাবিক হলাম যখন তখন সে গিয়ে গাড়ি ডেকে আনলো। গাড়ি এসে থামলো আমাদের বাড়ির উঠোনে। দিদার আদিবকে নিয়ে নামলো। আমিও নামলাম। বাড়ির ভিতরে আসতেই মা এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি বোরকা আর নেকাব খুলতেই আমার গালে ভেসে থাকা আঙুলের চাপে নজর পড়লো দিদারের। আমার দিকে এগিয়ে এসে গালে হাত বুলিয়ে দিয়ে বলে, আপা তোর গালে দাগ কেন? তোকে কে মেরেছে? থাপ্পড়ের দাগ কেন? আমি সঙ্গে সঙ্গে চুল দিয়ে ডেকে নিলাম নিজের গাল। আমতা আমতা করে বললাম, পাগল হয়েছিস? কে মারবে আমায়? দিদার মানল না। সে বিশ্বাস করলো না আমার কথা। সে বলল, আপা সত্যি করে বল, কে মেরেছে তোকে? নিজেকে আর সংযত করতে পারলাম না, কেঁদে দিলাম। মেঝেতে বসে কাঁদতে লাগলাম। আমার দৌড়ে আসলো, আমারে নিজের বুকের সাথে মিশিয়ে বলে, কি হয়েছে মা? বল আম্মারে, বল তুই। আমি কাঁদতে কাঁদতে সবটা খুলে বললাম। সবটা ঘটনা বলার পর দিদা শুনে রেগে গেল ভীষণ। রাগে ফুঁসে উঠে বলে, ওই জানোয়ারের এত সাহস কি করে হয়? একে আজকে জানে মেরে দিব আমি। দিদার যেতে নিল আমার শ্বশুর বাড়ি, কিন্তু বাধা দিলাম। সেখানে সম্পর্ক শেষ করে দিব বলে সিদ্ধান্ত নিয়েছি। সেখানে ঝামেলা চাই না। দিদারকে থামানোর জন্য আমার সাথে রাগ দেখিয়ে সে চলে গেল, নিজের রুমে চলে গেল। আম্মা কাঁদলেন অনেকক্ষণ। এখন আর কান্না আসলো না আমার। আমি শুধু আম্মার দিকে নীরব দৃষ্টিতে তাকিয়ে আছি। আমার মনে মনে বারবার স্মৃতি চারণ হচ্ছে তখনকার সেই দৃশ্য। আকাশ আমার গায়ে হাত তোলার পর একটু অপরাধ বোধ কাজ করেনি। তখন তার মুখের প্রতিক্রিয়ায় ছিল আমার ওপর চরম বিরক্তি, যা আমার হৃদয়কে টুকরো টুকরো করে রক্ত ক্ষরণ শুরু হয়েছিল। আমি শুধু অবাক হয়ে দেখছিলাম তাকে। আমার ভবিষ্যৎ কি আমি জানি না, কিন্তু আকাশের কাছে আর কোনো দিন ফিরব না, সে আমি মরে গেলেও না। রাতে আব্বা বাড়িতে আসলো বাজার থেকে। সবটা শুনে আব্বাও কেঁদে দিল। আমারে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, আমারে মাফ করে দিস, আমি এক কলঙ্কারের কাছে তোকে বিয়ে দিয়েছিলাম। আমি কোনো কথা বললাম না। আব্বা আকাশকে নিয়ে আরও কিছু বলে চলে গেলেন। আমি আমার রুমে একা শুয়ে রইলাম। আমার পাশে শত্রু আবিদ ঘুমাচ্ছে। আমি ছেলেটার মুখের দিকে তাকিয়ে রইলাম। আমার চোখের সামনে ভাসতে শুরু করলো আমার গত 6টা বছর। তখন সালটা ছিল 2019। 2019 সালের 20শে জানুয়ারি আমি তখন কলেজে থেকে ফিরি। আমার টেস্ট এক্সাম চলছিল তখন। কলেজ থেকে বাড়ি ফিরতে দেখি বসার ঘরে কতগুলো লোক বসে আছে। আমি তাদের দিকে তাকালাম। কাউকে চিনি না আমি। আগে কখনো আমাদের বাড়িতে দেখিনি। আম্মা আমাকে আসতে দেখে দ্রুত টেনে নিয়ে গেলেন তাদের সামনে থেকে। রুমে আমাকে নিয়ে আসে। পাশের বাড়ির বিজলি ভাবি রুমে বসেছিলেন। আমি কিছুই বুঝতে পারছি না। আম্মা বিজলি ভাবিকে বলেন, বিজলি, ওরে একটু সাজিয়ে দাও তাড়াতাড়ি। বিজলি ভাবি মাথা নেড়ে বলে, আচ্ছা। আমি কিছুই বুঝতে পারলাম না। আম্মাকে জিজ্ঞেস করলাম, আমি সাজবো না কেন? আম্মাকে জিজ্ঞেস করতেই বিজলি ভাবি বলে উঠলেন, তোমাকে দেখতে এসেছে গো সুন্দরী ননদী। আমি অবাক হলাম। আমার দিকে তাকিয়ে বললাম, বিয়ের ঘর এলো কেন? তোমরা না করতে পারলা না? আমি পড়ালেখা শেষ করে তারপর বিয়ে করব। আম্মা আমার কথা শুনে সঙ্গে সঙ্গে ধমকে উঠলেন, তোকে ছেলের অনেক পছন্দ হয়েছে, আর তোর বাবা খোঁজ খবর নিয়েছে ছেলের ভালো, তাহলে না করবে কেন? চুপচাপ সেজে মেহমানদের সামনে আয়। আম্মা চলে গেল। আমি সেদিকেই তাকিয়ে রইলাম। আমার মনটা কুহু কুহু কাইছে। বিয়েতে সায় দিচ্ছে না, কিন্তু আব্বাকে আমি ভীষণ ভয় পাই। আব্বা যখন বলছে বিয়ে হবে তাহলে হবেই। তার বিপরীতে কথা বলার সাহস আমার নেই। সেদিন আমাকে আংটি পরিয়ে তারা চলে গেল, দাওয়াত দিয়ে গেল তাদের বাড়ি। 2 দিন পর আমাদের বাড়ি থেকে মেহমান যাবে, তারপর বিয়ের তারিখ ঠিক করবে। আমার চিন্তা হতে লাগলো, বিয়ে করতে মন মানছে না,
কিন্তু আব্বার মতের ওপর কথা বলার সাহসও পাচ্ছি না আমি। তখন আমার হাতে ছিল একটা বাটন ফোন, আব্বা কিনে দিছিল। পড়ালেখার ক্ষতি হবে দেখে স্মার্টফোন দেয়নি, এতে আমার কোনো আপত্তি ছিল না। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখলাম চিনি আমি সেই নাম্বার। অপরিচিততা সময়ের দিকে তাকাতেই দেখলাম রাত বাজে 11টা। এই রাতে কে কল দিচ্ছে? বইটা বন্ধ করে জানলার কাছে গিয়ে কলটা রিসিভ করে কানে ধরলাম। আসসালামু আলাইকুম। কে? আমার প্রশ্নের জবাবে অপর পাশ থেকে বেরিয়ে এলো একটা পুরুষালী কণ্ঠ। ওয়ালাইকুম সালাম। আপনি চিন্তা করে বলুন তো আমি কে হতে পারি? পুরুষালী কণ্ঠ শুনে আমি চমকে উঠলাম। তার উপর লোকটার এমন কথায় বেশ অবাকও হলাম। উনি কে তা আমি জানবো কেমন করে? আমি আশ্চর্য হয়ে বললাম, আজব তো, আপনি কে তা আমি কেমন করে জানবো? লোকটা হাসলো। আমি বিরক্ত হলাম। একেতে আমি চিন্তায় আছি, তার ওপর আবার এই লোকের আজগবি কথাবার্তা, যত সব আজাইরা। নিজের পরিচয় দিলে দিন, না হলে কল রাখুন, আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছে না। এই বলে কল কাটতেই যাব, তখনই সেই লোকটা বলল, আরে রেগে যাচ্ছ কেন? আমি আকাশ, যার সাথে তোমার বিয়ের আলাপ চলছে। আমার কপালে বাজ পড়ল। আমি কিছুটা বসিময় নিয়ে জিজ্ঞেস করলাম, আমার নম্বর কোথায় পেলেন আপনি? আকাশ হাসলো, বইয়ের নম্বর পেতে কষ্ট হয় নাকি? যে কারো কাছে চাইলেই পাওয়া যায়। আকাশের কথা শুনে বুঝলাম কারো কাছে সে নাম্বারটা নিয়েছে। এ নিয়ে আর প্রশ্ন করলাম না। এরপর যা কথা বলার আকাশই বলল, আমি শুধু না এগুলোই বলে গেলাম। আমার প্রতি তার খুব ভালো লাগা বুঝতে পারলাম, কিন্তু আগ্রহ লাগলো এটা নিয়ে। যেখানে বিয়েতেই তেমন মত নেই, সেখানে মানুষটার প্রতি কী করেই বা আগ্রহ জাগবে। কিছুক্ষণ পর যখন দেখলাম কল কাটার নামই নিচ্ছে না, তখন হাই তুলে বললাম, আচ্ছা পরে কথা বলবো, আমার এখন ঘুম পাচ্ছে। আমার কথায় আকাশ আর কথা বাড়ালো না, ঘুমাতে বলে কল কেটে দিল। আমিও গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। ইস, ছেলেটার কণ্ঠ বাস্তবে। ফিরলাম আমি। আবিদের দিকে তাকাতেই দেখি সে মশার কামড়ে বারবার নড়ছে। উদাসীনতায় মশারি টাঙানো হয়নি, মশারি ছিল বসার রুমে থাকা আলমারিটায়। আমি মশারি আনতে বেরিয়ে গেলাম। মা বাবার রুমের সামনে দিয়েই বসার ঘরে যেতে হয়। তাদের দরজার কাছে আসতেই কানে এলো মায়ের কণ্ঠ, সংসারে এমনিই তো খরচ বেশি চলছে কোনো রকম, তার উপর মেয়েটা চলে এসেছে, সঙ্গে তার ছেলে সহ। কি করে চলবে এই সংসারটা ভেবেছো? মায়ের কথার জবাবে আব্বাও চিন্তিত হলেন। তিনি চিন্তিত স্বরেই বললেন, দেখি কি করা যায়। আমার চোখ ভিজে গেল। একদিন আসতে না আসতেই মা বাবার উপর বোঝা হয়ে গেলাম। বুকের কষ্ট নিয়েই ফিরে এলাম। রুমে থাকা কয়েলটা জ্বালিয়ে দিলাম। মশারি আনতে আর গেলাম না। নিজের রুমের মেঝেতেই বসে কাঁদতে লাগলাম। জীবনটা হঠাৎ করেই এলোমেলো হয়ে গেল। সবাই সামনে আমাকে নিয়ে চিন্তিত দেখালেও আড়ালে বিরক্ত হয়ে গেছে। দিদারও কি আমার প্রতি বিরক্ত কে জানে, হতেও তো পারে। আমি দীর্ঘশ্বাস ছাড়লাম, নিজের চোখের পানি মুছে উঠে দাঁড়ালাম। ওয়াশরুমের চোখে মুখে পানি ছিটালাম। এরপর অজু করে বের হলাম ওয়াশরুম থেকে। ওড়নাটা সুন্দর করে নিজের মাথায় পেঁচিয়ে জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ালাম। বোঝার বয়স হওয়ার পর থেকে নামাজ মিস দেয়নি কখনো। আর যখনই রাত জাগা হয় বা মধ্যরাতে ঘুম ভাঙে, তখনই তাহাজ্জুদের নামাজ পড়ি। আজকেও তার ব্যতিক্রম হলো না। রাত তখন বাজে 2টা। নামাজ শেষ করে সিজদায় গেলাম। কাঁদতে আল্লাহর কাছে নিজের সকল দুঃখ বললাম, আল্লাহর কাছে আশ্রয় চাইলাম। মাঝে মাঝে ফুঁপিয়ে ওঠার শব্দ হচ্ছে। অনেকক্ষণ পর সিজদা থেকে উঠলাম। এরপর এক গ্লাস পানি খেয়ে বিছানায় গিয়ে ছেলের পাশে শুলাম। ছেলেকে নিজের বুকে জড়িয়ে ধরে শুয়ে কখন যে ঘুমিয়ে গেলাম আমি নিজেও বলতে পারি না। ঘুম ভাঙে আমার ফজরের আজানের পর। ঘুম ভাঙতেই কিছুক্ষণ থম মেরে শুয়ে রইলাম। শরীরটা কেমন জানি গোলাচ্ছে, মাথাটাও ভারী লাগছে। আস্তে আস্তে উঠে বসলাম।
অজু করে এসে নামাজ পড়ে চলে গেলাম রান্নাঘরে। মাকে হাতে হাতে সাহায্য করলাম। সকালের নাস্তাটা করে নিজের জন্য একটা কাজ খুঁজতে বের হব। মা বাবার ঘাড়ে বসে খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল হয়তো ভিন্ন। খাবার টেবিলে বসতেই খাবারের ঘ্রাণ নাকে এসে লাগতেই আমি দৌড়ে গেলাম ওয়াশরুম। আমার গা গুলালো। আম্মাও আসলেন পিছন পিছন। আমার অবস্থা দেখে বললেন, দীপা, তোরে তো দেখে মনে হচ্ছে বাচ্চা পেটে আসছে। মায়ের কথায় বুকটা ধক করে উঠল। নিজের জীবনে নিশ্চয়তা নেই, ছেলেটার কি হবে ভেবে পাচ্ছি না। এর মাঝে আবারও সন্তান। নিজেকে শান্ত করার জন্য মাকে বললাম, কি যা তা বলছো, আমার এমনিতেই খারাপ লাগছিল। এতটুকু বলে আম্মাকে পাশ কাটিয়ে চলে এলাম। সকালে আর খেলাম না। ছেলেকে তৈরি করে নিয়ে বের হয়ে গেলাম কাজ খোঁজার উদ্দেশ্যে। ছোটবেলা থেকে আমার সাজুগুজুয়ে ইন্টারেস্ট ছিল, কিন্তু বিয়ের পর সংসারের চাপে সেই শখ আর ইচ্ছেগুলো যেন ছাপায় পড়ে গিয়েছিল। তাই কাজ খুঁজতে গেলাম একটা পার্লারে। কথা হলো ম্যানেজারের সাথে। মেয়েটার বয়স অল্প, তবে চালচলনে খুবই স্মার্ট। কথা বলে খুবই সুন্দর। পার্লারটাও ভীষণ বড়, আর ক্লায়েন্টের ভিড়। আমি কথা বললাম মেয়েটার সাথে। কথায় কথায় জানতে পারলাম মেয়েটার নাম অরিন। অরিন কিছু প্রশ্ন করলো আমার সম্পর্কে, জবাব দিলাম সব কিছুর। অরিন কিছুক্ষণ চিন্তা করে বলল, আপনার নাম্বারটা দিয়ে যান, আমি যোগাযোগ করব আপনার সাথে। আমি মাথা নাড়ালাম, অতঃপর বিদায় নিয়ে চলে এলাম। শরীরটা এখনও খারাপ লাগছে, মাথাটা জিম ধরে আছে। সকালে মায়ের কথাটা মনে পড়তেই নিজেরও সন্দেহ লাগলো। ফার্মেসিতে গিয়ে একটা হোম টেস্ট কিট কিনে নিলাম। ব্যাগে ভরে এবার চললাম বাড়ির দিকে। বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, 20 টাকা রিক্সা ভাড়া লাগে। যাক, চাকরিটা হয়ে গেলে এদিকে কোথাও বাসা ভাড়া নিয়ে নিব। মা বাবার ঘাড়ে বসে খাবো না। কালকে আমাকে নিয়ে তাদের বলা কথাগুলো শুনে বুঝলাম তারা বিরক্ত আমার প্রতি। তারা হয়তো এটাই আশা করেছিল আমি ওই সংসারে থেকে যাব। মা বাবা হওয়ার দায়ে হয়তো সেদিন তাদের সাথে চলে আসতে সেরেছিল। আমি তার ছিল হাসলাম। বাড়ি এসে আবারও নিজেকে রুম বন্দি করে নিলাম। আবিদকে বললাম রুমে বসেই খেলতে। এখানে তার জন্য আগে খেলনা রেখে গিয়েছিলাম, সেগুলো নিয়েই সে খেলতে শুরু করলো। আমি চলে গেলাম আবারও ওয়াশরুমে। রুমে বসে আছি স্তব্ধ হয়ে, বুক ধুকপুক করছে। আমার হাতে প্রেগনেন্সির কিট, সেখানে 2টা দাগ স্পষ্ট। এ কোনো পরীক্ষা নিশ্চয়। আমার আল্লাহ, কী করব আমি। এর মধ্যে আম্মা আসলো আমার রুমে। দরজা খুলতে হকচকি উঠে কিটটা লুকাতে চাইলাম, কিন্তু লুকানোর আগেই আম্মা দেখে ফেললো। দে দেখি কি লুকাচ্ছিস। জোর করে আমার হাত থেকে টেস্ট কিটটা নিল। রেজাল্ট পজিটিভ দেখে আম্মা ধপ করে বসে পড়ল বিছানায়। কিছুক্ষণ সেভাবেই বসে রইল আম্মা। আমি কোনো কিছু ভেবে না পেয়ে কাঁদতে শুরু করলাম। আম্মা, আমি এখন কি করব? আম্মা জবাব দিল না, সেভাবেই বসে থাকলো। কিছুক্ষণ পর আম্মা আমার হাত ধরে বলতে লাগলো, মাতের 2টো হাত ধরে বিনতি করে তুই আকাশের ঘরে ফিরে যা। আবিদের দিকে তাকিয়ে না হলে তোর পেটে যে বড় হচ্ছে তার দিকে তাকিয়েই না হয় যা। আম্মার কথায় আমি অবাক হলাম ভীষণ। আম্মা কি করে বলতে পারলো কথাটা? আমার সেই কথা দিদার এসে শুনে ফেললো। চিৎকার করে সে রুমে এলো, আমার উপর চেঁচিয়ে বলে, আমা তুমি এটা কেমনে বললা? জানো না ওই জানোয়ারটা আপারে মারছে, আপারে ঠকাইছে? তুমি তার ঘরে কিভাবে আপারে ফিরে যাইতে বলো? দিদারের কথায় আম্মা তার পিঠে মারতে মারতে বলে, দুনিয়ার সম্পর্কে কি জানোস তুই? মেয়েদের জীবন সম্পর্কে ধারণা নাই তোর, তাই এই নিয়ে কথা কইস না কোনো। দিদারও এবার খেপলো। মায়ের সাথে আবারও চেঁচিয়ে উঠে বলে, কি বুঝি না, বোঝাও আমাকে। কি বুঝতে পড়তেছো বলো আমারে। আম্মা বললেন, তোর বোন গর্ভবতী। বাপ ছাড়া 2টা সন্তান কেমনে বড় করব? বাপ ছাড়া সন্তান মানুষ করা যায় না। আমি মানুষ করব তাদের। বাপের আদর আমি তাদের দিব, তবু আপারে যাইতে দিব না। দিদার বলে উঠল। দিদারের কথায় আম্মা মুখ বাঁকালো। কয়দিন চলবে? বিয়ে করতি না
তোর বউ সহ্য করবো তো এগুলো? মায়ের কথায় দিদার আবারও রেগে গিয়ে বলে, দরকার পড়লে বিয়ে করব না। দিদার চলে গেল। আম্মা একবার আমার দিকে তাকিয়ে চলে গেল। আমি সেখানে বসেই কাঁদতে লাগলাম। এ বাড়িতেও থাকবো না আমি। 2 দিন 1 দিনের ভেতরে কিছু একটা ব্যবস্থা করে চলে যাব। আর কারো আমার জন্য কষ্ট পোহাতে হবে না, আর না কারো বিরক্তির কারণ হব। সব কিছু আমাকে ভেঙে দিচ্ছে। আপন মানুষগুলো আসল চেহারা দেখে আমি হৃদয়টা টুকরো টুকরো হয়ে গেছে। জহরের আজান কানে এসে লাগতেই উঠে চলে গেলাম গোসল করতে। জহরের নামাজ পড়ে অনেকক্ষণ জামাই নামাজে পড়ে কাঁদলাম। কি হলো এগুলো? আল্লাহর কাছে সমাধান চাইলাম, মুক্তি চাইলাম সব কিছু থেকে। কয়েকদিনে যা কিছুর মুখোমুখি হচ্ছি, আমার বেঁচে থাকার ইচ্ছে কেড়ে নিচ্ছে। মরে যেতে মন চাইছে, কিন্তু আত্মহত্যা যে মহাপাপ। এছাড়া আমি মরে গেলে আমার সন্তানের কি হবে? তার মুখের দিকে তাকিয়ে হলেও আমাকে বাঁচতে হবে। সকাল সকাল নাকে মাংস রান্নার ঘ্রাণ এসে লাগতেই ঘুম কেটে গেল আমার। ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন বাজে সকাল 7টা। রাতে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে গেছি আমি নিজেও বলতে পারি না। আবিদ এখনও ঘুমিয়ে আছে। ছেলের কপালে চুমু এঁকে আমি উঠে গেলাম। নিজের চুলটা খোপা করে ওড়নাটা গায়ে জড়িয়ে বাইরে গেলাম। রান্নাঘরে আসতেই মা আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। আমিও হাসলাম। কি ব্যাপার আম্মা, আজকে মাংস রাঁধছ কি উপলক্ষে? আমার কথায় আম্মা এসে জবাব দিল, জামাই আসছে তাই তার জন্য আর কি। মায়ের কথা শুনে আমার মুখের হাসি গায়েব হয়ে গেল। নিজেকে সামলে আমি জিজ্ঞেস করলাম, নিজ থেকেই আসছে নাকি তুমি খবর দিয়ে আনছো? আমার কথায় আম্মা এবার আমতা আমতা করতে লাগলো। আম্মার এমন সৎফোটানি দেখে বুঝে গেলাম সে নিজ থেকে আসছে না। আম্মা অথবা আব্বা ফোন দিয়ে আসার জন্য বলেছে হয়তো। আমার চোখের কোণে আবারও পানি জমলো। লোকটাকে আমি ঘৃণা করতেছিও কেন জানি পারছি না। এতদিনের মায়া কি এক নিমেষেই শেষ হয়ে যায়? হঠাৎ ভেসে আসলো সেই অতীতের স্মৃতি। বিয়ের প্রথম প্রথম যখন বাবার বাড়ি আসবো বলতাম বা 2-3 দিন থাকবো ভাবতাম, তখনই সে এসে বলতো, দীপা তুমি কি পাগল হয়েছো? তোমাকে ছাড়া এতদিন থাকলে আমি মরেই যাব। আমি তখন হাসতাম তার কথায়, অথচ আজকে আমি বাবার বাড়ি এসেছি 5 দিন হলো, সে এখন অবধি ফোন দিয়ে খোঁজ নেয়নি। মায়ের প্রতি রাগ হলো আমার। যে লোকটা মুক্তি পেতে চায় আমার থেকে, তার গলায় কেন বারবার ঝুলিয়ে দিতে চাইছো আমায়? আম্মা আমি যাব না ওই বাড়ি, আর না সংসার করব ওই লোকের সাথে। আমার কথায় আম্মা তেতে উঠল। শক্ত হাতে আমার বাহু চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল, মেয়েদের সংসার তার স্বামী ছাড়া দাম নেয়, আর তোর পেটে যে একজন আছে তার কথা চিন্তা কর। আমি ছাড়িয়ে নিলাম আম্মার হাত থেকে নিজেকে। নিজের পেটে হাত রেখে বললাম, তাদের জন্য আমি যথেষ্ট আম্মা। আর বললা না সংসার ছাড়া মূল্য নাই। কে বলছে সংসার নাই? আমার সংসার আছে, সেই সংসারে আমি আর আমার 2 বাচ্চা থাকবো। আম্মা এবারও আমাকে বোঝাতে বললেন, বাপ ছাড়া সন্তান মানুষ করণ যায় না। বলা যতটা সহজ, করা ততটা সহজ না রে মা। তুই ফিরে যা আকাশের কাছে, সংসারটা কর। এবার আমি হাসলাম। তার ছিল মেশানো হাসি। টলমল চোখে মায়ের চোখের দিকে তাকিয়ে বললাম, ও তুমি বলছো আমি যেন সতীনের ঘর করি? মেনে নেই ওই মেয়েকে স্বামীর দ্বিতীয় স্ত্রী হিসেবে, সব অন্যায় মুখ বুজে সহ্য করি। আম্মা আর জবাব দিল না, আর কথা বাড়ালো না এ নিয়ে। শুধু একটা দীর্ঘশ্বাস ফেললেন আর আমার দিকে তাকিয়ে বললেন, জামাই আসলে জামাইয়ের সামনে এসব উল্টাপাল্টা কথা বলিস না। অনেক কষ্টে রাজি করিয়েছি এখানে আসার জন্য। আমি এর কোনো জবাব দিলাম না। নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিলাম। সে আমার যত কষ্টই হোক না কেন, আমি আকাশের সাথে ফিরবো না। যেখানে আমার এক বিন্দু সম্মান নেই, সেখানে গিয়ে নিজের আত্মসম্মান খোয়াতে পারবো না। এতটুকু নিচে নামি নিয়ে আমি বসে রইলাম দরজা এঁটে নিজের রুমে। একটু পর ছেলে ঘুম থেকে উঠে পড়লো। ঘুম থেকে উঠেই কাঁদতে শুরু করলো খাবারের জন্য। আমি তাকে রুমে বসিয়ে আবারও দ্রুত পায়ে চলে গেলাম রান্নাঘরে। খাবার নিয়ে এসে দরজা আটকে বসবো।
ওই লোকের মুখোমুখিও হতে চাই না আমি। রান্নাঘরে এসে একটা প্লেটে ছেলের জন্য অল্প ভাত আর 2 টুকরো মাংস নিয়ে যখন বসার ঘরে দিয়ে আসতে যাব, তখনই না চাইতেও আকাশের সাথে দেখা হয়ে গেল। আকাশকে দেখে যেই আমি চলে যেতে নিব, তখন সে বলল, কেমন আছো দীপা? আমি স্থির হয়ে গেলাম, তার দিকে না ঘুরেই জবাব দিলাম, ভালো আছি আল্লাহর দোয়ায়। তুমি কেমন আছো? ভালো। আদিব কোথায়? এ কথার জবাব দিতে ইচ্ছে করলো না। এই 5 দিনে আবিদের কথা মনে পড়েনি তার। আমাকে আর দিতেও হলো না জবাব। আমা চলে আসে সেখানে। আমাকে দেখে আকাশ সালাম দিল, আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন আপনি? আম্মা মুখে একটা চওড়া হাসি টেনে বলে, ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি। তুমি কেমন আছো বাবা? আকাশ বলল, ভালো। আমার আকাশ যখন কথা বলায় ব্যস্ত হয়ে গেল, তখন আমি চলে এলাম রুমে। দরজা লাগিয়ে বিছানায় এসে বসলাম। ছেলেকে খাইয়ে দিতে শুরু করলাম। আমারও খিদে পেয়েছে। এতক্ষণে কিন্তু ওই লোক না যাওয়া অবধি আমি বের হব না। আমি সেখানেই বসে রইলাম। কিছুক্ষণ পর আম্মা আসলো সেখানে। দাঁতে দাঁত পিষে রাগী গলায় ডাকলেন আমায়, দীপা বাহির হ, জামাই আইছে, কি বলবে সে? আমিও রেগে গেলাম। আমাকে কি কাঠের পুতুল পেয়েছে? তবে চিৎকার করলাম না। এখানে আমিও এবার শুনতে চাই আকাশ কি বলে। তাই বাধ্য মেয়ের মতো বের হয়ে বসার ঘরে গেলাম। বসার ঘরে যেতে যেতে আমার দৃষ্টি পড়ল আকাশের আর আব্বার দিকে। আব্বা এসে কথা বলছে আকাশের সাথে। তার সামনে 4-5 পদের খাবার। ছেলেকে কোলে নিয়ে আমি বাসার ঘরে যেতে আকাশ হাত বাড়ালো ছেলেকে কোলে নেওয়ার জন্য। আদিব গেল না, বরং আমাকে আরও শক্ত করে আগড়ে ধরলো। যখন জোর করলো নেওয়ার জন্য, তখন কেঁদে দিল। ছেলেটাও হয়তো বুঝতে পেরেছে মায়ের সাথে বাবা ভীষণ অন্যায় করেছে। আমি একটা চেয়ার টেনে বসলাম। এবার আকাশ বলতে শুরু করলো, আমি কি আপনার মেয়েকে বের করে দিয়েছি? আপনার মেয়ের তেজ দেখিয়ে চলে এসেছে। মেয়ের মানুষের এত তেজ সাজে। ময়না নতুন বউ আর তার ছোট, সে তো আর এত কিছু বোঝে না। দীপাকেই বুঝিয়ে নিতে হবে, তা না করে সে দেখতেই পারে না ময়নাকে। রাগ দেখে মেয়েটার সাথে। আমি তো তাকে বলেছি যে আমি তাকে ছাড়বো না। ময়না যেমন আমার বউ, তেমন তো সেও আমার বউ। আকাশের কথাগুলো শুনে রাগে শরীর জ্বলতে শুরু করে। তখনই আব্বা আগুনে ঘি ঢালার মতো করে বলে উঠলেন, আমার মেয়েটা বুঝতে পারেনি। সে ভেবেছে তুমি বিয়ে করে তাকে পর করে দিয়েছো, তাই এগুলো করেছে। তুমি মনে কিছু নিও না, তোমাদের সুখেই তো আমাদের সুখ। আব্বার কথায় বেশ অবাক হলাম। ইনি কি আমার সত্যি বাপ? হয়তো না, না হলে কখনো এ কথা বলতে পারতেন না। আমি রাগে উঠে বসলাম। আকাশের দিকে তাকিয়ে দাঁত কটমট করে বললাম, তোর মতো জানোয়ারের স্ত্রী হয়ে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা, নয়তো যাতা দিয়ে পিটিয়ে বাড়ি ছাড়া করব। আমার কথা শুনে বাবা ধমকে উঠলেন। আমি এবার বাবার দিকে তাকালাম। তাচ্ছিল্য হেসে বললাম, তুমি বাবা নামে কলঙ্ক। কথাটা বলে সোজা আমার রুমে চলে এলাম। আসার আগে দেখতে পেলাম বাড়িতে দিদার ঢুকছে। আমি সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে এলাম নিজের রুমে। আমাকে চিৎকার করতে ছেলে ভয়ে কাঁদছে। আমি তাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করছি। তখনই বসার ঘর থেকে ভেসে আসলো দিদারের চিৎকার। আব্বা আম্মা আর আকাশের গলাও আসছে। শেষমেশ শুনলাম আকাশ আমাকে উদ্দেশ্য করে বলছে, দীপা তোকে 2 দিনের ভেতর ডিভোর্স লেটার পাঠাবো আমি। বাপ মারে দিয়ে বাড়িতে ডেকে এনে অপমান করস, তোরে আমি তালাক দিলাম। তখন দিদার জবাব দিল, পাঠাইস ডিভোর্স লেটার, তোর সংসার করতে আমার বোন মরে যাইতেছে না, আকাশ চলে গেছে। মা বাবা দিদারের সাথে তর্ক করছে। আমার ছেলে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে আমার কোলেই। আমি তাকে বিছানায় শুইয়ে দিয়ে বাইরে গেলাম। আমার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বললাম, কি বলেছো তুমি আকাশকে? কি বলে এনেছো? আমার কথাই আম্মা আবারও আমতা আমতা করতে লাগলো। আমার মেজাজ গরম হলো বেশ। আমি চিৎকার করে উঠলাম, জবাব দাও আম্মা, কি বলে আনছো তারে? আম্মা বলল, তুই বলছিস তারে আইতে, তুই কল দিতে লজ্জা পাইতেছোস? আমার মনটা ভেঙে টুকরো টুকরো করে দিল আম্মার কথা। দিদার আরও খেপলো। আমার সাথে রাগ দেখিয়ে বলতে লাগলো,
তোমরা এটা কেমনে করতে পারলা মা? বাবা হয়ে মেয়ের ভালো বুঝো না তোমরা? মা এবার থাপ্পড় পড়ল দিদারের গালে। রাগে ফুঁসতে ফুঁসতে বলে, ভালো চাই বলেই তো তারে স্বামীর সংসারে যাইতে কইছিলাম, কিন্তু মহারানী যাইতো না। বাপ মার ঘাড়ে বসে বসে খাইব আর নিজের পোলা পানিরেও খাওয়াইব। আম্মার কথাই চোখে পানি টলমল করতে শুরু করলো। আমি অবাক হয়ে আব্বার আম্মার দিকে তাকালাম। আমি তার ছেলে হেসে জবাব দিলাম, দেখাইয়া দিলা না আসল রূপ, যাক চলে যাচ্ছি তোমাদের বাড়ি ছেড়ে। মা ছেলে গাড়ি নিচে চাপা পড়ে মরে থাকবো, তবু এই মুখও আর হব না। কথাটা শেষ করেই হনহনিয়ে চলে এলাম নিজের রুমে। বুকের ভেতর ব্যথা করছে। মা বাবার থেকে পাওয়া কষ্টটা আর মানতেও চাইলো না মন। নিজের ব্যাগ গুছাতে থাকলাম, তখন দিদার আসলো। আমাকে থামিয়ে দিয়ে বলে, পাগল হয়েছিস আপা, কই যাবি তুই? আমি নিজের হাত ছাড়িয়ে বললাম, জানি না, কিন্তু এ বাড়িতে আর না। দিদার আবারও আমাকে থামালো। আমার হাতটা শক্ত করে ধরে বলে, পাগলামি করিস না, শোন তোকে একটা কথা বলি, নিজেকে সামলা তুই, তোকে থাকতে হবে না এখানে। আজকে দিনটা সময় দে, তোকে আমি একটা রুম বের করে দিই। আমি শান্ত হলাম। পাগলামি করে বের হয়ে গেলে তো হবে না। কোথায় যাব? ছেলেটাকে নিয়ে কোথাও থাকবো, তাই রাজি হলাম। দিদারের কথায় একটা রুম ঠিক করে দিলে সেখানে গিয়ে উঠবো আমি। দিদার আবার চলে গেল। আমি নিজের রুমের দরজা লাগিয়ে দিলাম, তবে সিটকানি দিলাম না। একা বসে কাঁদছি নিজের রুমে। আদিব ঘুমে তখনও নিজের পেটে হাত রেখে আরেকটা অস্তিত্বকে অনুভব করার চেষ্টা করলাম। শান্ত গলায় বললাম, চিন্তা করো না সোনা, মা সব সময় তোমার সঙ্গে আছে। নিজের মতো বসেছিলাম, তখনই আম্মা আসলেন। দরজা ভেজানো থাকায় ধাক্কা দিতেই খুলে গেল। আমার সেই আমাকে গল্প দীপার সংসার। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে গল্প দেওয়া হবে, তাছাড়া দেওয়া হবে না।